দফা কমিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা ৩৩ করল স্বাস্থ্য মন্ত্রণালয়। ট্রমা কাটাতে শিক্ষার্থীদের কাউন্সেলিং। দেখেন, এটা তো একটা সময়ের ব্যাপার, সবই মিলায়ে মানে আমি নিজেও একটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। খুব কান্নাকাটি করে, ওর মিসটা যে মারা গেছে সেটা ভুলতে পারতেছি না। আমার মনটা শুধু বলে যে স্কুলটা শুধু আমার দেখার ইচ্ছা। কেন্দ্র ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত 4 জনের 7 দিনের রিমান্ড। ঐকমত্য কমিশনে ম্যারাথন বৈঠক। কাল দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদ। রাষ্ট্র কাঠামো পরিবর্তনে সচেতনতার সাথে এগোচ্ছে বিএনপি। নেত্রকোনা থেকে শেরপুরে এনসিপির পদযাত্রা। জাতীয় নির্বাচনের আগে আবার গণপরিষদ ভোট চাইলেন নাহিদ ইসলাম। শুল্ক আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কেনার ঘোষণা বাংলাদেশের। ওয়াশিংটনের 3য় দফা বৈঠক শুরু মঙ্গলবার। আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন তৈরি করবে, এরকম কোনো সম্ভাবনা নাই। জুলাই শহীদ পরিবারের ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেনি একনেক। খরচের হিসাব মূল্যায়ন ও অন্যান্য ভাতা সমন্বয়ের নির্দেশনা। এবার রেহানা পুত্র ববির বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ। সন্ধ্যার বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সকালে ও বিকেলে 2 দফা মৃতের সংখ্যা কমিয়ে সংশোধিত তালিকা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল দিন মৃতের সংখ্যা বলা হয়েছিল 35। আজ সকালে 1 জন কমিয়ে বলা হয় 34। আবার বিকেল 4টায় আরও 1 জন কমিয়ে জানানো হয়েছে মৃতের সংখ্যা 33 জন। এদিকে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার নাসির উদ্দিন জানিয়েছেন, চিকিৎসারতদের মধ্যে 13 জনের অবস্থা গুরুতর। মাইলস্টোন ট্র্যাজেডির পর দৃষ্টি এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসা নিচ্ছেন 34 জন, এর মধ্যে শিশু 28 জন। আগুনে শরীরের 30 ভাগ পুড়েছে 6 জনের, 1 জনেরটা 52 ভাগ, আর শ্বাসনালী পুড়েছে 7 জনের। চিকিৎসকেরা বলছেন, আগুনে শরীরের 20 ভাগ পুড়লে তাকে ঝুঁকিপূর্ণ ধরা হয়। গত 24 ঘন্টায় নতুন করে কাউকে আইসিইউতে নিতে হয়নি। আগের 4 জনের 2 জনকে দিতে হচ্ছে ভেন্টিলেশন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন 2 জন, আর 23 জনের অবস্থা উন্নতির দিকে। আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। এদিকে রোববার মৃতের সংখ্যা 2 জন কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার 35 বলা হলেও রোববার সকালে জানানো হয় 34 জন। একই ব্যক্তির দেহাংশের একাধিক বডি ব্যাগ হওয়ায় সংখ্যা বাড়ে। ডিএনএ টেস্ট করে 1 জন কমানো হয়। পরে বিকেলে পাঠানো আরেক তথ্যে এই সংখ্যা কমিয়ে 33 করা হয়। মন্ত্রণালয়ের দাবি, 1 জন মৃত ব্যক্তিকে 2 হাসপাতালে গণনায় ধরা হয়েছিল। আমরা মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন 2 বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন। একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক, তারা প্রতিদিন ব্রিফ করছেন, এবং বিশেষত যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর 3 হাসপাতালে এখন ভর্তি আছেন 46 জন। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর তদন্ত দল। তদন্ত সংস্থা জানিয়েছে, স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস। তবে এখনও দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থী ও অভিভাবকদের। মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং চলছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে যায় এর বিভিন্ন ছোট ছোট টুকরো। বিমান বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেগুলি উদ্ধার করছেন। রোববার সকালে বিমান বাহিনীর তদন্ত দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনে প্রবেশ করে। আগুনে পোড়া শ্রেণীকক্ষ, বিধ্বস্তের স্থান সহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করে তারা। আনুষ্ঠানিকভাবে তদন্ত দল কথা না বললেও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভয়াবহ ঘটনার 6 দিন পার হলেও এখনও মানসিক অস্থিরতা কাটেনি অভিভাবক শিক্ষার্থী সহ সকলের। এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। এই যে বাচ্চাগুলো ট্রমার মধ্যে আছে, এটা কখন ঠিক হবে? দেখেন, এটা তো একটা সময়ের ব্যাপার। সবই মিলায়ে মানে আমি নিজেও একটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি। ও এখনো মানে খুব কান্নাকাটি করে। ওর মিসটা যে মারা গেছে সেটা ভুলতে পারতেছে না। ওর সাথে 5টা ফ্রেন্ড ছিল, ওরা 5 জনই দগ্ধ হয়েছে। অভিভাবক শিক্ষার্থীরা বলছেন স্কুলের উপর দিয়ে বিমান উড়ে গেলে এখন আতঙ্কে থাকেন তারা। ক্লাস শুরুর জন্য এখনো মানসিক প্রস্তুতি নাই বলেও জানান তারা। যে ভয়টা সেটা আমার প্রতিদিন কাজ করে। আমার মনটা শুধু বলে যে স্কুলটা শুধু আমার দেখার ইচ্ছা একবার। আমি যে আম্মুর কাছে ছিলাম, এই যে প্রশাসনিক ভবন ওখানে ছিলাম, তারপর যখন এক নলা ভাত নিয়েছি মুখে, তখন আরেক নলা দিবে, তখন এই শব্দটা। ঘোষণা না এলেও জানা গেছে আগামী 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখা হতে পারে। ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে বিমানের সবশেষ আলামত। হয়তোবা 2-1 দিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে এই ভবনটির। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে এই ক্যাম্পাস। কিন্তু যে দুঃসহ স্মৃতি শিক্ষার্থীদের মনের মধ্যে গেঁথে গেছে, তা কি কখনো ভোলা যাবে? রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সমন্বয়ক পরিচয়ে গতকালের চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় সংগঠনের সভাপতি রিফাত রশিদ এক ব্রিফিংয়ে দাবি করেন, বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এদিকে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার 5 জনের মধ্যে 4 জনের 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে গত রাতেই জানাজানির পর 3 জনকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 সদস্যকে। আজ তাদের তোলা হয় সিএমএম আদালতে। 10 দিনের রিমান্ড চায় পুলিশ। রিয়াদ সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটির কার্যক্রম এখন থেকে স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজকে থেকে আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও বামপন্থী দলগুলোর তীব্র আপত্তিতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি কমিশন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এসব আলোচনা করে রাজনৈতিক দলগুলো। আলোচনায় স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই একমত। তবে পুলিশ বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে নতুন কিছু বিষয় যুক্ত করতে কেউ কেউ মত দেন। তবে তুমুল বিতর্কের মুখে পড়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়। রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের বিষয়ে 2 মেরুতে অবস্থান ডানপন্থী ও বামপন্থী রাজনৈতিক
রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করে সব দলের কাছে পাঠানো হবে জানিয়ে কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, দলগুলোর মতামত দিলে আগামী 3 দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন। সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাটা কমিশন করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আজকের থেকে আগামী 3 দিন আমি আশা করছি যে আমরা অনেকগুলি কাজ সম্পাদন করে প্রক্রিয়াটার একটা নিষ্পত্তি বা সম্পন্ন করতে পারবো, চূড়ান্ত উপনীত হতে পারবো। রাষ্ট্রে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয়, ফ্যাসিবাদের উৎপাদন যাতে না হয়, সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না। সেই প্রস্তাবটা আমাদের, সেটা যতবারই হোক, যত মেয়াদেই হোক, বছরটা সীমাবদ্ধ করে দেয়া হলো। এই মুহূর্তে আমরা ফরেন সার্ভিস একাডেমিতে যাচ্ছি। এই বৈঠক শেষে কথা বলছেন কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ। একমত হয়েছেন যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে। এরপরে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা অব্যাহত আছে সেটি হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব। সংসদে নারী প্রতিনিধিত্বের ব্যাপারে আগে একাধিক দিন আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে আমরা যেটা লক্ষ্য করেছি যে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে এবং তার একটি প্রক্রিয়া পদ্ধতি আমাদের খুঁজে বের করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব ছিল এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও প্রস্তাব ছিল। আলোচনার টেবিলে অন্যান্য প্রস্তাব এসেছিল এবং তারই ভিত্তিতে একটি সংশোধিত প্রস্তাব ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছিল। প্রথমে আমরা বলেছিলাম যে এখন 65 অনুচ্ছেদে যেভাবে সংরক্ষিত আসন আছে সেটা বাতিল করে দেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এবং এই প্রস্তাব করা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো 1/3 আসনে নারীদের মনোনয়ন দিতে বাধ্য থাকবে। এই আলোচনায় অগ্রগতি না হওয়ার কারণে আজকে আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব উত্থাপন করেছি তা হচ্ছে যে বিদ্যমান সংবিধানে যে নারীদের সংরক্ষিত 50টি আসন আছে সেটি অব্যাহত রাখা হবে। জনগণের প্রয়োজন আর যুগের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন দরকার, সচেতনভাবে সেই পথে এগোচ্ছে বিএনপি, এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এর মাধ্যমেই সকল সংকট সমাধানের পথ পাওয়া যাবে। অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু বলেছেন, দেশে নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসনে স্থবিরতা তৈরি হয়েছে। প্রাপ্ত পানির যথাযথ ব্যবহারের জন্য একমাত্র সমাধান হিসাবে জরুরি ভিত্তিতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। বহুদিন আগেই আরিচা দৌলদিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দাবি আবারও সামনে আনেন রাজবাড়ী জেলা বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার নেতৃত্বেই পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজন করে এই সেমিনারের, যেখানে অর্থনীতিবিদরা এই ধরনের প্রকল্প গ্রহণের আগে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা সহ বেশ কিছু পরামর্শ দেন। বিএনপি মহাসচিবও দক্ষিণাঞ্চলের জন্য এই অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু, এটা প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবে। এই বড় বড় প্রকল্পের যে অনেক কিছু অনুষঙ্গ যেগুলো আমাদেরকে খুব পীড়া দিয়েছে, সেগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে মুক্ত থাকে সেদিকেও খুব নজর দেওয়া দরকার। বিএনপি মহাসচিব কথা বলেন সংস্কার ইস্যুতেও, জানান মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন
এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লবের পর যেসব দেশ গণতন্ত্রের পথে যেতে বিলম্ব করেছে তারাই ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই, এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না, আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী, কেউ বিনিয়োগ করছে না। বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন দলের আরেক নেতা রিজভী আহমেদ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীর নতুন সংবিধান। নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এজন্য একটি গণপরিষদ নির্বাচনের দাবি উঠে আসে আহ্বায়কের কণ্ঠে। তাগিদ দেন অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের। শেরপুরেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা। শহরের মুক্তারপাড়া ব্রিজ এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা। পুরাতন কালেক্টরেট মাঠে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীর নতুন সংবিধান। এজন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি। দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেন বিএনপি আমলের 10 ট্রাক অস্ত্রের চালান নিয়ে। বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। নেত্রকোনায় কর্মসূচি শেষে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রা। সেখানে শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা নিবেদনের পর শহরের থানামোড় পর্যন্ত পদযাত্রা করেন দলের নেতারা। পরে অংশ নেন পথসভায়। ঐক্যমত্য কমিশন বলেছে 2-3 দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন, সেখান থেকে শুরু করে সরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবক না হয়ে শোষক হয়ে উঠেছিল। সোমবার জামালপুর ও ময়মনসিংহে গণসংযোগ পথসভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। আপনাদেরকে সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। দলটির আয় 15,65,94,842 টাকা। ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা আর উদ্ধৃত 10,85,90,019 টাকা। আওয়ামী লীগ বাদে নিবন্ধিত 50টি দলকে আয় ব্যয়ের হিসাব দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসেব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এই বাধ্যবাধকতা মেনে দলের আয় ব্যয়ের হিসেব নিয়ে নির্বাচন কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে দলের আয় ব্যয়ের হিসেব জমা দেন তিনি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স।
বিএনপি জানায় দলের আয় 15,65,94,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা, আর দলের তহবিলে উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ভোটার যত ভয় না পায় যে ভোট কেন্দ্রে গেলে পরে কোনো ধরনের আশঙ্কা থাকতে পারে, কোনো ভয়ভীতি থাকতে পারে, এগুলো নিরসন করার দায়িত্ব সরকারের। আর নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছেই, তার তো স্বাধীনতা রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও বড় দায়িত্ব পালন করতে হবে তাদেরকে। নির্বাচন কমিশন নিবন্ধিত 50 দলকে আয় ব্যয়ের হিসেব দিতে চিঠি দেয়, তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেয়নি কমিশন। আরপিও অনুযায়ী পরপর 3 বছর আয় ব্যয়ের হিসেব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান আছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য সচিব। বলেছেন দেশটি থেকে বেসরকারি খাতে সয়াবিনও আমদানি করা হবে, এতে চীন কিংবা রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি হবে না। এ সময় তিনি জানান, বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় আগামী 29 ও 30 জুলাই তৃতীয় দফা বৈঠকে রাজি হয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর। বাংলাদেশি রপ্তানি পণ্যে বাড়তি 35% মার্কিন পাল্টা শুল্ক কার্যকর করার ঘোষণা আছে 1 আগস্ট থেকে। তবে পাল্টা শুল্ক কমাতে চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে আগামী 29 ও 30 জুলাই তৃতীয় দফায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সাথে বসতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। মার্কিন শর্ত অনুযায়ী বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনার পাশাপাশি এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হচ্ছে 25টি। এরই মধ্যে 7 লাখ টন গম কেনার চুক্তি হয়েছে। আরও সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার। আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার, আমাদের 2-1 বছরের মধ্যে দরকার। হয়তো আমরা 2-1 বছরের মধ্যে কিছু পাবো। এবং সয়াবিন কেনার, তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। আমরা যে যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে নিচ্ছেন কেন? বিমান, গম কিংবা সয়াবিন কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাওয়ায় আগের রপ্তানিকারকদের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে দাবি করেছেন বাণিজ্য সচিব। আমরা আরেকটা দেশ থেকে আমাদের সুবিধাজনক পণ্য আমদানি করলে সেটা চায়নার সাথে বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন তৈরি করবে, এরকম কোনো সম্ভাবনা নাই। ইউক্রেন থেকে আমরা গম প্রচুর পরিমাণে আনি, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে আনি, আমাদের বেসরকারি ব্যবসায়ীরা আনেন, কিন্তু সেই গমটা কিন্তু তারা কিন্তু কিছু নেয় না আমাদের এখান থেকে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চাপে আছে চীন, সেখান থেকে উৎপাদন স্থানান্তর হতে পারে, এর সুবিধা নিতে পারে বাংলাদেশ। আমাদের এখানে তো নতুন নতুন ফ্যাক্টরি হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেনি একনেক সভা। খরচের হিসাব মূল্যায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেছেন, প্রকল্প এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 8,149 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সকালে এনইসি মিলনায়তনে বসে চলতি অর্থ বছরের প্রথম একনেক সভা। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার জুলাই আন্দোলনে শহীদ পরিবারের স্থায়ী বাসস্থানের লক্ষ্যে 36 জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণের জন্য প্রকল্প উত্থাপন করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটিকে সাধুবাদ জানালেও অনুমোদন দেয়নি একনেক সভা। প্রশ্ন ওঠে, শুধু ঢাকাতে কেন আবাসন প্রকল্প হবে? দেশ জুড়ে জুলাই যোদ্ধারা ছিলেন, অনেক পরিবার ঢাকায় থাকতেও চান না। পরিকল্পনা উপদেষ্টা জানান, ব্যয়ের প্রাক্কলন আরও যথাযথ হওয়া উচিত। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে।
আবাসিক এই সুবিধাটা দিতে গেলে এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে। শুধু ঢাকাতেই, মিরপুরে কেন? অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে এবং এটা ব্যয়ের প্রাক্কলন ঠিকমতো হয়েছে কিনা এই জন্য এই একাধিক মন্ত্রণালয়কে এটাকে সমন্বয় করতে বলা হয়েছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত র্যাপিড বাস ট্রানজিট কার্যক্রমকে বড় ধরনের অপরিকল্পিত প্রকল্প হিসেবে অভিহিত করা হয় একনেক সভায়। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিপুল ব্যয়ের এই অহেতুক প্রকল্পের নকশা ও পরিকল্পনার সাথে কারা জড়িত ছিলেন তা অনুসন্ধান করা হবে। র্যাপিড বাস ট্রানজিটের চাহিদা কী হবে আমরা এখনো দেখিনি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো সব আসলে মূল নকশা কারা করেছে এবং এর সম্ভাব্যতা যাচাই কিভাবে হয়েছে। কারণ এত অদ্ভুত একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে গেলে এটার যে চাহিদা হবে কিনা। সভায় 2840 কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বহুতল হল ও আবাসন ভবনের পাশাপাশি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। একটু দেখে নেব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত কী এবং আনুপাতিকভাবেরও বেশি আমরা চাই যে মেয়েদের ছাত্রীদের যেন আবাসিক সুবিধা বেশি হয়। সরকার পরিবর্তনের পর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের ঠিকাদারদের পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে একনেক। এসব প্রকল্পের সাথে জড়িত প্রকল্প পরিচালক এবং সরকারি কর্মকর্তাদের বিষয়েও তদন্ত করা হবে। কেন অসংখ্য ঠিকাদার পালিয়ে গেল, কোথায় কোথায় সেখানে আসলে তদন্ত অনুসন্ধান করা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3 দেশে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। একই সাথে তার সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধানও শুরু করেছে সংস্থাটি। একই দিনে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে। বাংলার জনগণ সমস্ত জায়গা থেকে খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। শেখ আব্দুল হান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের 25% অনিয়মের মাধ্যমে অন্তত 3000 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। দুদকের অনুসন্ধান বলছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। তার সময়ে বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও কাজ করছে দুদকের একাধিক টিম। জনাব শেখ আব্দুল হান্নানের নামে কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। এদিকে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকীর 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এর পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে 13 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য। এসব অভিযোগে ববির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে 2 দিনের রিমান্ডের অংশ হিসাবে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ইতিমধ্যে একটি মামলায় তিনি আসামি হিসাবে অন্তর্ভুক্ত আছেন। সেই মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য এসে থাকতে পারেন। এটা আমাদের অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। একই দিনে দুদক নিয়োগ দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ 17 জনের বিরুদ্ধে মামলাও করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত স্টাফ মাসুমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা ভোলায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে কুমিল্লায় প্রাণ হারানো 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাবের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। টাঙ্গাইলে 2 শিক্ষার্থীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। মা হারা সন্তানদের আর্তনাদ, অপ্রত্যাশিত এ শেষ বিদায় মেনে নিতে পারছে না কেউ। মাইলস্টোন ট্র্যাজেডি,
এক নিমেষে ঝলসে গেল এতগুলো তাজা প্রাণ। মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। শনিবার রাতে মারা যান স্কুলের স্টাফ মাসুমা বেগম। পুড়ে গিয়েছিল শরীরের 90%। 6 দিনের লড়াই শেষে ঢাকার বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় 32 বছর বয়সী এই নারীর। রাতেই মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুরালিয়া গ্রামে। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়। উনি আমার লগে শেয়ার করছে আইসিইউর ভিতরে যে আমি ইচ্ছা করলে পিছন দিয়ে চলে যাইতে পারতাম, বাচ্চারে থুই আমি নিজে বাঁচতে পারতাম, কিন্তু আসলে আমার সন্তানের দিকে তাকায়া মানে বাচ্চারে থুই আমি যাইতে পারলাম না। সরকারি যদি কোনো সহায়তা তার নামে বরাদ্দ থাকে সেটা আমরা তার কাছে পৌঁছে দেব। এমন মৃত্যুতে নির্বাক স্বজন, এলাকাবাসী। অভাব ঘোচাতে রাজধানীতে এসেছিল মাসুমা সেলিম দম্পতি। ছেলে মানসুর পরে 6ষ্ঠ শ্রেণীতে। মেয়েকে বিয়ে দিয়েছেন আগেই। মা হারা সন্তানদের সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। লাশ অনেক লাশ বাই করতেছে, আমার মারে দেখি না, মারে আগেই লয়ে গেছে। পরে আমি পুরা মাঠ খুঁজতেছি মারে ফাইনা। পরে আমি বাইতাইছি, পরে আফু হেরা মামি হেরা কান্দাকান্দি করে পরে খুঁজি। পরে আব্বুর কাছে ফোন দিছে, পরে আব্বুর কাছে ফোন দিয়ে হসপিটালে খুঁজছে। আমার বোন অনেক সৎ লোক ছিল, আমার বোনের কিভাবে মৃত্যু হলো জানি না, আমার বোন অনেক কষ্ট পেয়েছে। বিস্ফোরণে 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভুইয়ার দেহের প্রায় 70% পুড়ে গিয়েছিল। 4 দিন পর গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় মাহতাব। সেদিন রাতেই কুমিল্লার দেবিদারে উখারি গ্রামে দাফন করা হয় তাকে। পারিবারিক কবরস্থানে আজ শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর 12 সদস্যের প্রতিনিধি দল। আমি একটাই চাই, আমার ছেলে যেন শাহাদাতের মর্যাদা পান, আমি যেন শহীদের বাবা হিসেবে আল্লাহর দরবারে চলে যেতে পারি। মাহতাবের স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তারা। আহতদের সুস্থতায় দোয়া করেন, দেন সহযোগিতার আশ্বাস। সারা দেশবাসী দোয়া করছে যে আমরা যেন এই শোক থেকে কাটিয়ে উঠতে পারি। আমরা মাহতাব ভুইয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সেজন্য আমরা দোয়া প্রার্থনা করছি। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত টাঙ্গাইলের 2 শিক্ষার্থীর কবর জিয়ারত করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকালে মির্জাপুরের নয়াপাড়া গ্রামে তানভীর আহমেদ ও সখীপুরের কেরানীপাড়ায় হুমায়রার কবর জিয়ারত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ নেতারা। নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তারা, জানান সমবেদনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। টানা বর্ষণ আর জোয়ারের পানিতে আজও ডুবেছে চট্টগ্রাম এবং কক্সবাজারের নিম্নাঞ্চল। কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি লোকালয়ে ঢুকছে। আর তলিয়ে যাওয়ার মুখে রয়েছে বসতভিটা, মসজিদ, স্কুল, হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা। নির্ঘুম রাত কাটছে সাগর পাড়ের মানুষের। অন্যদিকে আগের দিনের মতো চট্টগ্রামে আজও জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের 60 পাড়ায় বেড়িবাঁধ ভেঙে বিলীন হচ্ছে ঘরবাড়ি। 2 কন্যা ও 1 ছেলেকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন এই নারী। তার মতোই হারানোর ভয় আর নির্ঘুম রাত কাটছে এলাকার সবার। জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যায় ঘরবাড়ি। মানে ভাঙি ভাঙি আর বোন জানো তারা এটা মানে ঠান্ডা থাকে সে তুন এটাও চাই না রে ভাই আল্লাহর মধ্যে আড়া লই যাবে জোয়ার আইলে আর তুন হন্নান দিকে আসি কিন্তু তিয়া পরে বাড় হইলে তো আর গদুয়ার কোসাই এর আবার থাকি ডরত আছি মানে আর বই থাকি লাতি হইলে বাই যাই বলি আর ঘর ভাঙি এর বেথে গুন্দিল যায় বছর মনত যাই এর বাই যাবে। গত 2-3 দিন ধরে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। জোয়ারের পানির স্রোতে ভেসে গেছে গাছপালা, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। টেকসই বেড়িবাঁধের দাবি ভুক্তভোগীদের। এর সামনে ছিল যে চা বাগান, এবার ছিল সমুদ্র, সব ব্যাংকে এখন চলে আসছে এখানে। আমাদের বাড়ি শেষ, এটা পুরো আমাদের বাড়ি, এটা চলে গেছে। জিও ব্যাগে যদি হয়তো এইবারে ভাঙতো না, হয়তো জিও ব্যাগ না দেওয়ার কারণে এটা ভেঙে গেছে। টেকসই বেড়িবাঁধের আবেদন জানাচ্ছি সরকারের কাছে। চট্টগ্রামেও দিনভর বৃষ্টির সাথে সাগরের জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, মোহরা, জিইসি মোড়, আগ্রাবাদ সহ নিচু এলাকায় তৈরি হয় কয়েক ঘন্টার জলাবদ্ধতা। অনেক বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে পড়ে। পানি উঠতেছে, আমাদের তো কষ্ট হবে। আমাদের কষ্ট আজকে দীর্ঘ 18-19 বছর ধরে হইতেছে। প্রতিদিন এভাবে পানি ভেঙে যাইতে হয়, না হলে রিক্সা ভাড়া 10 টাকার ভাড়া 20 টাকা। পানিগুলো যে নামবে ওই ড্রেনেজ ব্যবস্থা তো এখানে নাই। তাহলে তো পানি রাস্তা থাকার কারণ কি? পানি তো রাস্তা থাকার কথা না। এতক্ষণ তাহলে আমার গাড়ি ঠিক ছিল আর কি, এখন ওই পানির কারণে বদলে গেছে। কারণটা তো আমি বের করতে পারবো না, আমরা পারবো না। যারা এটা নিয়ে কাজ করে
তারা বুঝতে পারবে যে কেন পানিটা উঠতেছে এবং তারা এটা ইমপ্রুভ করতে পারতেছে না কেন। কিন্তু সিটি কর্পোরেশন দেখা উচিত যে আসলে অল্পর কারণে হয়তো মানুষ এতগুলো দুর্ভোগ পাচ্ছে, সেটার কারণ খুঁজে বের করা উচিত সিটি কর্পোরেশনকে। শহীদুল সুমন, যমুনা নিউজ। যুদ্ধবিরতি আলোচনায় রাজি হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড, এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেছেন শিগগিরই সাক্ষাৎ করবেন দুই দেশের নেতারা। শনিবার উভয় দেশের প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করেন ট্রাম্প। সীমান্তে সংঘাত বন্ধ না হলে কোনো পক্ষের সাথে বাণিজ্য চুক্তি করবেন না বলে হুমকি দেন তিনি, আর এরপরে এমন ঘোষণা আসে। মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোমথাম ওয়েচায়াচি। বলেছেন তার দেশ যুদ্ধবিরতির বিষয়ে পদক্ষেপ নিতে রাজি, আর কম্বোডিয়ার তরফ থেকেও একই রকম আন্তরিকতা দেখতে চান বলেও জানান। দুই দেশের মধ্যে 13 বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে 3 দিনে 33 জনের মৃত্যু হয়েছে, আর বাস্তুচ্যুত হয়েছে 1,30,000 মানুষ। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।